একটা ইকুয়েশনকে আমরা বিভিন্ন রকম ফর্মে লিখতে পারি। লাইক আমরা একটা ইকুয়েশনকে কার্টেসিয়ান ফর্মে লিখতে পারি, যেটা এক্স এবং ওয়াই দিয়ে লেখা হয়। একটা ইকুয়েশনকে আমরা পোলার ফর্ম দিয়ে লিখতে পারি। একটা ইকুয়েশনের আমরা ডিফারেন্সিয়াল ফর্ম পাই। সো দেয়ার আর মেনি কাইন্ড অফ ফর্ম, দ্যাট ইজ কল্ড ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন। এবং এই তিনটে ইকুয়েশন সেম একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করি। বেসিক্যালি আমরা ফাংশনটাকে ভেঙেছি, এই সার্কেলটাকে বিভিন্ন পার্টে ভেঙেছি। এবার আমাদের কাজ হলো জোড়া। আমি আগেই বলেছিলাম পহলে তোড়েঙ্গে উসকে বাদ জোড়েঙ্গে। তাহলে সেম ফ্যামিলিতে বিলং করা সত্ত্বেও প্রত্যেকটার আলাদা আলাদা কনস্ট্যান্ট রয়েছে। তার মানে কনস্ট্যান্টের ভ্যালুটা ভ্যারি করছে কার উপর ডিপেন্ড করে? সার্কেলগুলোর উপর ডিপেন্ড করে, বাট দে বিলংস টু এ সেম সার্কেল, সেম ফ্যামিলি। ওকে, দিস ইজ কল্ড আরবিট্রারি কনস্ট্যান্ট। তো রাইমান বলছে যে হ্যাঁ, তুমি এইটুক জায়গাকে 5টা ইন্টিগ্রেট করো, 5টা পার্টিশন করেছো, 5টা করো না, তুমি এখানে 5 লাখ পার্টিশন করো। এইখানে তুমি এনের ভ্যালু না 1 থেকে 5 লাখ। তাহলে যদি আমি এখানে 5 লাখ পার্টিশন করি, ওই গ্যাপটা কি থাকবে? নিশ্চয়ই থাকবে না। আগের ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্ট, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, তারপরে ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করবে কিনা এবং তার ফর্মুলাগুলো এবং কয়েকটা প্রবলেম সলভ করেছিলাম। এই ভিডিওটা বেসিক্যালি তোমরা যারা ফিজিক্স করছো বা ফিজিক্স আছে তোমাদের যাদের, তাদের ফিজিক্সে কিছু প্রবলেম সলভিংয়ের জন্য ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন দুটোই একত্রে দরকার। তো তাদের জন্য এই ক্লাসটা, যেটাও একটা বেসিক কনসেপ্টের ক্লাস, যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মধ্যে অ্যাকচুয়াল মিলটা কোথায়, তারা কীভাবে একটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেই জিনিসগুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এবং আমি দেখাবো যে কীভাবে তারা দুটো একটার সঙ্গে লিঙ্কড আপ। তো এটা বলার আগে তোমাদের বলে নিই যে একটা ইকুয়েশনকে আমরা বিভিন্ন রকম ফর্মে লিখতে পারি। লাইক আমরা একটা ইকুয়েশনকে কার্টেসিয়ান ফর্মে লিখতে পারি, যেটা এক্স এবং ওয়াই দিয়ে লেখা হয়। একটা ইকুয়েশনকে আমরা পোলার ফর্ম দিয়ে লিখতে পারি। একটা ইকুয়েশনের আমরা ডিফারেন্সিয়াল ফর্ম পাই। সো দেয়ার আর মেনি কাইন্ড অফ ফর্ম, দ্যাট ইজ কল্ড ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন। ইকুয়েশনটা সেম, বাট আমরা ট্রান্সফর্ম করছি একটা থেকে আর একটা মিডিয়ামে। সো ডিফারেন্সিয়েশন বেসিক্যালি কি? ডিফারেন্সিয়েশন মানে হলো একটা আমরা পোলার ইকুয়েশন বা একটা কার্টেসিয়ান ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করে ওটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে নিয়ে যাই। আবার যখন ফার্দার ওটাকে ইন্টিগ্রেট করা হয়, তাহলে সেটাই আবার কার্টেসিয়ান বা পোলার ফর্মে ব্যাক করে আসে। মানে ব্যাপারটা ঠিক এরকম, পহলে তোড়েঙ্গে উসকে বাদ জোড়েঙ্গে। মানে প্রথমে আমরা একটা ফাংশনকে ভাঙবো, ভেঙে একটা নতুন ফর্মে নিয়ে যাবো। যেরকম তোমরা দেখতে পারো ট্রান্সফরমেশন বা ট্রান্সফরমার সিনেমা, বা দেখবে ছোটোবেলায় আমরা গাড়ি দিয়ে খেলতাম, যে একটা গাড়ি থেকে হঠাৎ রোবট হয়ে যাচ্ছে, রোবট থেকে আবার গাড়ি হয়ে যাচ্ছে, ওরকম লাইকের যে একটা ইকুয়েশনকে আমরা ট্রান্সফরমেশন করতে পারি। একবার আমরা পোলার ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্ম থেকে ডিফারেন্সিয়াল ফর্ম, আবার ডিফারেন্সিয়াল থেকে কার্টেসিয়ান ফর্ম। এই যে একটা চেন, এই চেনটা কিন্তু ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা করতে পারি এবং তাতে ফাংশনের কোনো প্রকার পরিবর্তন ঘটে না। সেই চেনটাই বা সেই লিঙ্ক আপটাই আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তো আমি আবারও বলে দিচ্ছি, এই ভিডিওটা যাদের ক্লাস 11-এ ফিজিক্স আছে, তাদের তোমাদের ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন উভয় একত্রে রয়েছে, তাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। এবং এটা ম্যাথসেও কাজে লাগবে। আমি ফার্দার ইন্টিগ্রেশনের উপর পরবর্তীতে বড় ভিডিও বানাবো। ইন্টিগ্রেশনের অরিজিন কী, কীভাবে আসলো, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, লিমিটের সঙ্গে কী রিলেশন, সেগুলো আমি যদিও পরে ডিসকাস করব। আপাতত ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের মধ্যে একটা রিলেশন তোমাদের খুঁজে দেখাচ্ছি। সো ডেরিভেটিভ মানে হলো ভাঙা একটা ফাংশনকে। দেখবে প্রথমেই বলেছিলাম আমি, ধরো ডিস্টেন্স আছে, এক্স ডিস্টেন্স কভার করেছে। এই এক্স ডিস্টেন্স, এটাকে আমি ছোটো ছোটো পার্টে ভাগ করেছি, ডিস্টেন্সটাকে এই যে ছোটো ছোটো পার্টে ভাগ করেছি, হ্যাঁ। আর টাইমটাকে আমি এরকম ছোটো ছোটো পার্টে ভাগ করেছি। আর ইন্টিগ্রেশন করা মানে বোঝায় এই যে ছোটো ছোটো পার্টগুলোকে একত্রে জোড়া বা সমন্বয় করা। ইন্টিগ্রেশন মানে সামেশন কথা থেকে ইন্টিগ্রেশন টার্মটা এসছে। এই যে সামেশনকে আমরা কি বলি? SUMMA সামেশন। এই এস যে টার্মটা, এই এস টার্মটাকেই ফার্দার ফার্দার এটাকে করে এরকম একটা নোটেশন দেওয়া হয়েছে চেঞ্জ করে। সো দেখো, এটা আলটিমেটলি এসের মতনই কিন্তু দেখতে। সো ইন্টিগ্রেশন মানে হলো সামেশন বা যোগ বা সমষ্টি, ঠিক আছে? তো দেখো এর রিলেশনটা কি আছে। সাপোজ আমি তোমাকে আগে যে জিনিসটা দেখাবো, ফ্যামিলি অফ সার্কেল। ওকে, হোয়াট ইজ ফ্যামিলি অফ সার্কেল? ফ্যামিলি অফ সার্কেল, এটা হেডিং করলাম। এবার ফ্যামিলি অফ সার্কেলটা নিয়ে একটু ডিসকাস করি। ধরো আমি সেই সমস্ত ফ্যামিলি অফ সার্কেল নিয়ে ডিসকাস করতে চলেছি যেই সমস্ত ফ্যামিলি অফ সার্কেলের বা যে সমস্ত সার্কেলের কেবলমাত্র একটাই অরিজিন রয়েছে এবং অরিজিনটা সেন্টারে রয়েছে, দ্যাট ইজ কনসেন্ট্রিক সার্কেল। কনসেন্ট্রিক সার্কেল মানে যদি কতগুলো বৃত্তের বা সার্কেলের কেবলমাত্র একটাই সেন্টার থাকে, তাহলে তাকে বলা হয় কনসেন্ট্রিক সার্কেল। ওকে, সো এটা আমি ত্রিকোণমিতিতে কমপ্লেক্স নাম্বারে দুটো জায়গায় বলেছিলাম, আবারও আমি বলছি তোমাদের বোঝানোর জন্য।
এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সাপোজ এখানে এক্স অ্যাক্সিস নিলাম, ওয়াই অ্যাক্সিস নিলাম, এটা এক্স এটা ওয়াই, এখানে একটা পয়েন্ট আমি নিলাম পি পয়েন্টের কোঅর্ডিনেট হলো এক্স কমা ওয়াই, তাহলে এতটুকু দূরত্ব হলো এক্স এবং এতটুকু দূরত্ব হলো ওয়াই, এবং এটা ধরো এই অরিজিনের সঙ্গে যে লেন্থটা আছে সেই লেন্থটাকে আমি রেডিয়াস ধরছি। তো রেডিয়াস ধরে ভালো করে বুঝবে, যদি আমি এখানে একটা কমপ্লিট সার্কেল ড্র করি, সেই সার্কেলটার ইকুয়েশন কী হবে? সেই সার্কেলটার ইকুয়েশন বের করার জন্য আমাদের ত্রিকোণমিতির কাছে যেতে হবে। যে আমি সাপোজ এই অ্যাঙ্গেলটাকে ধরছি থিটা, এবং দেখো এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে, সেটা তো নো ডাউট, তাই তো? তাহলে এটা যদি থিটা হয় এবং এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হলো হাইট বাই হাইপোটেনিউস, তার মানে 1/y/r ইজ ইকুয়ালস টু সাইন থিটা, বা y ইজ ইকুয়ালস টু r সাইন থিটা। আবার একই রকমভাবে বেস বাই হাইপোটেনিউসকে আমরা বলবো cos থিটা। দ্যাট ইমপ্লাইজ x ইকুয়ালস টু r cos থিটা। তাহলে এই যে আমরা ফ্যামিলি অফ সার্কেল পেলাম, ফ্যামিলি অফ সার্কেলের দুটো ইকুয়েশন পেলাম, একটা পেলাম y ইজ ইকুয়ালস টু r সাইন থিটা, আর একটা আমরা পেলাম x ইকুয়ালস টু r cos থিটা। এই ইকুয়েশনটাকে বলা হয় দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ the polar equation of circle. মনে রাখবে, পোলার ইকুয়েশন মানে বলতে বোঝায় একটা অ্যাঙ্গেল থাকবে, সেখানে অবশ্যই অ্যাঙ্গেল থাকবে এবং সাইড থাকবে। সাইড এবং অ্যাঙ্গেল দিয়ে যদি কোনো ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করা হয় তাহলে দিস ইজ কল্ড দ্য পোলার ইকুয়েশন। তাহলে আমি এবার ট্রান্সফরমেশন করবো এই পোলার ইকুয়েশনটাকে। সো নাও এটাকে যদি আমি ট্রান্সফরমেশন করি তাহলে দেখো কি হবে, ভালো করে বুঝবে। যে আমি যদি এটার স্কোয়ার করে যোগ করি, ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে যদি যোগ করি, তাহলে এই দিকটা হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। দ্যাট ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়? 1 হয়। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। হোয়াট ইজ দিস? এইখানে কোথাও থিটা আছে? থিটা নেই তো, শুধুমাত্র এক্স এবং ওয়াই দিয়ে আছে। যদি থিটা না থাকে এবং এক্স ওয়াই জেড কোনো ভেরিয়েবল দিয়ে কোনো ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে সেই ইকুয়েশনকে বলা হয় কার্তেশিয়ান ইকুয়েশন। কি বলা হয়? কার্তেশিয়ান ইকুয়েশন। তাহলে দেখো আমরা কিন্তু একটা ট্রান্সফরমেশন অলরেডি করে ফেলেছি, যে একটা পোলার ইকুয়েশনকে ট্রান্সফরমেশন করে কার্তেশিয়ান ইকুয়েশন বানিয়েছি। তো এই কার্তেশিয়ান ইকুয়েশনটা ওই সার্কেলকে রিপ্রেজেন্ট করবে, এই পোলার ইকুয়েশনটা ওই সার্কেলকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ দুটোই সেম। ব্যাপারটা বুঝতে পেরেছি কি বললাম? মানে এর শুধুমাত্র নামটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এর কামটা কিন্তু চেঞ্জ হয় না। মানে এই কাজ যা আছে কাজটা তাই থাকবে, নাম চেঞ্জ হয়ে গেছে কিন্তু কাজ চেঞ্জ হয়নি। তার মানে কি? তার মানে হলো যে এই ইকুয়েশনটা দ্বারাও আমরা সার্কেলটাকে রিপ্রেজেন্ট করতে পারবো, এই ইকুয়েশনটা দ্বারাও সার্কেলকে রিপ্রেজেন্ট করতে পারবো। এটা তো গেল একটা ট্রান্সফরমেশন। এবার আমরা নেক্সট ট্রান্সফরমেশন শিখবো, দ্যাট ইজ ডিফারেন্সিয়াল ট্রান্সফরমেশন। অর্থাৎ তুমি এটার বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দাও। একটু আগের ভিডিওতেই তোমাদের আমি শিখেছি ডিফারেন্সিয়েট করা মানে কি। সো ডিফারেন্সিয়েট করা মানে এটা ডেরিভেটিভ করে দাও, ডি বাই ডিএক্স, এক্সের রেসপেক্টে করছি আমি, ওকে। ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডি বাই ডিএক্স আর স্কোয়ার। বোথ সাইডে ডিফারেন্সিয়েট করতে হবে। তো ডিফারেন্সিয়েটের একটা প্রপার্টিজ একটা, যদি দুটো ফাংশন প্লাস আকারে থাকে তাহলে দুটো ফাংশনের আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হবে আমাদের। দ্যাট ইজ ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার প্লাস ডি বাই ডিএক্স ওয়াই স্কোয়ার। আর আরটা কি? হোয়াট ইজ আর? আর ইজ দ্য রেডিয়াস অফ এ সার্কেল অ্যান্ড রেডিয়াস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। একটা সার্কেলের যদি রেডিয়াস কনস্ট্যান্ট না হয় তাহলে তো সেটা সার্কেলই ফর্ম করবে না, তাহলে তো সার্কেলটা এরকম হয়েছে এরকম হয়ে গেল, দেখা গেল অন্য শেপ হয়ে যাবে, গোলই হবে না পারফেক্টলি। সো রেডিয়াস যেহেতু কনস্ট্যান্ট, আর আমরা জানি যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন অলওয়েজ 0 হয়। সো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে কী হবে? এই পাওয়ারটা আগে চলে আসবে, আর এক্সের পাওয়ার থেকে 1 মাইনাস, তো 2 - 1 মানে 2 হবে। এইবার প্রশ্নটা হলো ডি বাই ডিএক্স ওয়াই স্কোয়ার, এটাকে আমি কী করবো? ফাংশনটা ওয়াই ইজ ইকুয়াল স্টেপ অফ এক্সের ফাংশন, রাইট? তাহলে এখানে আমি বলছি এক্সের সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েট করতে, কী করে সম্ভব? এটা পসিবল নয় তো করা। এক্সের সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েট করা পসিবল নয়। কেন কি? অপারেটরটা যার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানেও একে তার রেসপেক্টেই হতে হবে, না হলে ডিফারেন্সিয়েট করা যায় না। তাহলে আমরা কি করব? আমরা এই ওয়াইটাকে মনে মনে এক্স ধরবো। আমরা ওয়াইটাকে কী করবো? মনে মনে এক্স ধরবো। তো যদি এটা এক্স হয় মনে মনে, তাহলে কি হচ্ছে? ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার, রাইট?
ওয়াইটাকে যদি আমি মনে মনে এক্স ধরি তাহলে এটা এক্স স্কোয়ার হবে ওয়াই স্কোয়ারটা, তাহলে এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে কত হয় 2x, এক্সের মান কত ওয়াই। তো যাকে আমি এক্স ধরেছি কনসেপ্ট অনুযায়ী তাকে আর একবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে ডিওয়াই বাই ডিএক্স। ক্লিয়ার? তাহলে 2y dy by dx equals to 0, 2y dy by dx equals to 2x, বোথ সাইড থেকে 2 কেটে গেল -2x হবে, তাহলে dy by dx কত হবে মাইনাস অফ x by y। দিস ইজ কল্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এ সার্কেল উইথ হুজ অরিজিন অ্যাট সেন্টার। আশা করি বোঝা গেছে। তাহলে এইটা কি, এইটার নাম হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটার নাম হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবং দেখো আমি এটার আর একবার ট্রান্সফরমেশন করেছি, আমি এবং এই তিনটে ইকুয়েশন সেম একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করছে। এটা কিভাবে পসিবল তোমরা ভাবতে পারো, এটা তো পসিবলই নয়। কেন পসিবল নয়? তোমরা জাস্ট ইমাজিন করে দেখো, তোমাদের বন্ধুদের দেওয়া তোমাদের একটা নাম আছে, বাড়িতে তোমাদের একটা নাম আছে যেটা তোমার বাবা মা ভালোবেসে ডাকে, আবার স্কুলের কাগজপত্রে ডকুমেন্টস একটা খুব সুন্দর নাম আছে। তো একটা ব্যক্তির যদি 3-4টে নাম থাকে তাহলে একটা ইকুয়েশনের কি 3-4টে ফর্ম হতে পারে না? অবশ্যই হতে পারে। এটা খুবই লজিক্যাল কিছু নয়। সো এটা একটা নাম, এটা একটা ফর্ম পোলার ইকুয়েশন অফ সার্কেল, এটা একটা ফর্ম কার্টেসিয়ান ইকুয়েশন অফ সার্কেল, আর এটা কি, এটা হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা এই ফিগার থেকে ত্রিকোণমিতি ব্যবহার করে পোলার ইকুয়েশন বানালাম, পোলার ইকুয়েশনকে ট্রান্সফরমেশন করে আমরা কার্টেসিয়ান ইকুয়েশন বানালাম, সেই কার্টেসিয়ান ইকুয়েশনকে ট্রান্সফরমেশন করে আমরা আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানালাম। এবার বেসিক্যালি আমরা ফাংশনটাকে ভেঙেছি, এই সার্কেলটাকে বিভিন্ন পার্টে ভেঙেছি। এবার আমাদের কাজ হলো জোড়া। আমি আগেই বলেছিলাম পহলে তোড়েঙ্গে উসকে বাদ জোড়েঙ্গে। তাহলে এইবার যদি আমি আবার এই ডিফারেন্সিয়াল ফাংশনটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমি আবার কার্টেসিয়ান ইকুয়েশন ফেরত পাবো। সো দিস ইজ সার্কেল, এটা সাইকেল। এটা একবার কার্টেসিয়ান থেকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আসছি, আবার ডিফারেন্সিয়াল থেকে কার্টেসিয়ান ইকুয়েশনে আসছি। সো দিস ইজ এ সাইকেল। তো দেখো এবার মজাটা দেখো কি করে আসছে। এবারে আমি এখানে পেলাম dy by dx equals to minus of x by y। সো আমি কি করব, x গুলোকে একদিকে নিয়ে যাব, y গুলোকে একদিকে নিয়ে আসবো, তাহলেই আমার কাজ হয়ে যাবে। তো আমি yটাকে এই দিকে নিয়ে আসলাম, y dy is equals to minus x dx, x এর টার্মগুলোকে একদিকে নিয়ে গেলাম, y টার্মগুলোকে আরেকদিকে নিয়ে গেলাম। তো এই প্রবলেমটা সলভ করতে গেলে তোমাদেরকে দুটো ফর্মুলা মনে রাখতে হবে। সেই ফর্মুলাটা কি, একটা হলো যে কোনো ফাংশনের যদি আমরা dx এর ইন্টিগ্রেশন করি তাহলে x হবে, dy এর ইন্টিগ্রেশন করি তাহলে y হবে, অর্থাৎ d এর মধ্যে যা থাকবে ইন্টিগ্রেশন করলে সেটাই হবে। বুঝতে পেরেছো? তারপরে আর একটা ইন্টিগ্রেশন বলছি, d of x to the power n, এর ফর্মুলা হলো x to the power n plus 1 divided by n plus 1। ডেরিভেটিভের ফর্মুলাটা একটু মনে করার চেষ্টা করো। x to the power n এর ডেরিভেটিভ করলে কি হতো, পাওয়ারটা আগে আসতো, পাওয়ার থেকে এক মাইনাস হতো। এখানে উল্টো হয়, এখানে পাওয়ারের সঙ্গে প্লাস হয়, আর যেটা প্লাস হবে আগেরটাই তো আগে ইনটু হতো, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেটা ডিভাইড হয়। জাস্ট ডেরিভেটিভের উল্টো, ডেরিভেটিভে আমরা যে ফর্মুলা করেছি তার উল্টো হলো এখানে এটা। যেমন ডেরিভেটিভে তুমি কি করেছিলে, log x এর ডেরিভেটিভ 1/x, আর এখানে তুমি জানবে 1/x এর ইন্টিগ্রেশন হলো log x। ডেরিভেটিভে পড়েছে sin x এর ডেরিভেটিভ করলে cos x হয়, ইন্টিগ্রেশনে পড়বে cos x এর ইন্টিগ্রেশন করলে sin x হয়। অর্থাৎ ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো ছিল তার উল্টো দিকটা করলেই আমি ইন্টিগ্রেশনের ফর্মুলা পেয়ে যাব। শুধু এই ফর্মুলাটা, ডেরিভেটিভের ফর্মুলায় পাওয়ার থাকলে পাওয়ারটা আগে আসতো, আর এখানে পাওয়ারটা ডিভাইড হবে। ডেরিভেটিভে পাওয়ারটা মাইনাস হতো, এখানে পাওয়ারটা প্লাস হবে। তো আমরা এই দুটো ফর্মুলা জাস্ট কাজে লাগবো। তো এবার দিয়ে দাও সাপেক্ষ বল, মানে অন ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেশন y dy is equals to minus x integration dx, বোথ সাইড আমি ইন্টিগ্রেট করছি। তাহলে বলো y এর পাওয়ারে কিছু নেই মানে কত আছে, 1 আছে। তাহলে ফর্মুলাটা কি বলছে, x এর পাওয়ারে n থাকলে পাওয়ারের সঙ্গে এক যোগ হবে, নিচেও তাই হবে। তাহলে এখানে তাই করো, y to the power 1 plus 1 divided by 1 plus 1 is equals to minus x to the power 1 plus 1 divided by 1 plus 1 করো, ফর্মুলা বসালাম। তাহলে এটা বেসিক্যালি কি হলো, y square by 2 is equals to x square by minus x square by 2 হলো। তাহলে ফার্দার আমরা এখান থেকে পাবো y square is equals to x square,
কী করলাম বলো তো, এই যে নিচের যে ডিভাইডেড টুগুলো ছিল বোথ সাইড থেকে নিচের ডিভাইডেড টুগুলো কেটে দিলাম। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। বাট এখানে কি আছে, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। প্রশ্নটা হলো তাহলে আমি এইমাত্র বললাম যে কার্তেশিয়ানের ডিফারেন্সিয়েট করলে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো, আবার বললাম ডিফারেন্সিয়েশনের ইন্টিগ্রেশন করলে আমরা কার্তেশিয়ান ইকুয়েশন পাবো, কই পেলাম না তো। এখানে তো আর স্কোয়ার আছে, এখানে তো আর স্কোয়ার নেই, তাহলে আমাদের কোথাও একটা কনসেপ্টে ভুল হচ্ছে। সেই ভুলটা কোথায়, যখন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে তার ইন্টিগ্রেশন করা হবে তখন, বা যে কোনো ফাংশনকে যখন ইন্টিগ্রেশন করা হবে তখন ইনডিফিনাইট ইন্টিগ্রালের জন্য একটা কনস্ট্যান্ট টার্ম দিতে হবে। কেন কনস্ট্যান্ট টার্ম দিতে হবে সেটা আমি এটা এক্ষুনি তোমাদের ক্লিয়ার করাবো, কেন কনস্ট্যান্ট টার্মটা দেওয়ার কি দরকার আছে। তাহলে এইখানে যখন আমি ইন্টিগ্রেট করেছি এখানে একটা কনস্ট্যান্ট টার্ম c/2 আমাকে দিতে হতো, তার মানে এটা হতো প্লাস c/2, এটা হতো প্লাস c, আর এটা হতো কত, সিটাকে আমরা আর স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করে দিতাম। সো দিস ইজ কল্ড দ্য কার্তেশিয়ান ফর্ম। তাহলে এটা হলো আর একটা ট্রান্সফরমেশন। এইবার আমার কাজ হলো আবার একটা ট্রান্সফরমেশন করলাম। এবার আমার কাজ হলো তোমাদের এটা বোঝানো যে যখন একটা ফাংশন ইন্টিগ্রেশন করা হয় তখন এই সিটা কেন আসে। হোয়াট ইজ সি? সি ইজ কল্ড আরবিট্রারি ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, আরবিট্রারি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এই ইন্টিগ্রাল কনস্ট্যান্টটা কেন আসে, কীভাবে আসে, কোথা থেকে আসে, সেটারই সম্পর্কে আমরা এবার বলবো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি এইগুলো কিছুই নয়, এই যে সার্কেলটা এখানে বানানো, এই যে এখানে চেনটা এখানে বানানো আছে, সেই চেনটা আমরা একবার পোলার থেকে কার্তেশিয়ানে এসেছি, কার্তেশিয়ান থেকে ডিফারেন্সিয়ালে এসেছি, আর ডিফারেন্সিয়াল থেকে আমরা আবার কার্তেশিয়ানে ব্যাক করেছি। এবার আমি তোমাদের দেখাবো কেন ইন্টিগ্রেশন করলে এখানে একটা কনস্ট্যান্ট টার্ম সি আসে। ওকে, তো যেটা আমি ফার্স্টে হেডিং করেছিলাম যে ফ্যামিলি অফ সার্কেল হুজ রেডিয়াস ও হুজ center is at origin, whose center is at origin, সেটা দেখতে কেমন হবে ফিগারটা একটু দেখে নাও। এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, একই রকম করসপন্ডিং এইদিকে হবে -1, -2, -3, -4, রাইট। তো এইবারে এই জায়গাটা ভালো করে বুঝবে, এটা তো অরিজিনের কোঅর্ডিনেট হলো 0,0, রাইট। তাহলে এটা একটা সার্কেল যার রেডিয়াস 1, এটা একটা সার্কেল যার রেডিয়াস 2, এটা একটা সার্কেল যার রেডিয়াস 3, এটা একটা সার্কেল যার রেডিয়াস হলো 4। সো এখান থেকে তোমরা কি বুঝতে পারছো যে আমি একটা সার্কেলের ফ্যামিলি এঁকেছি যারা প্রত্যেকটা এক এক ইউনিট করে বড় এক একটার থেকে। ফ্যামিলি কেন বলছি আমি এটাকে, ফ্যামিলি বলার এটাই উদ্দেশ্য, এদের প্রত্যেকটার সেন্টার এক জায়গায়। যেমন আমরা ফ্যামিলির লোক সারাদিন যেখানে যে কাজকর্ম করি না কেন, রাত্রেবেলা বাড়িতে এসে এক জায়গায় থাকি, ঠিক সেরকম যে এইখানে যতগুলো সার্কেলই হোক না কেন, তার ডিফারেন্ট রেডিয়াস হোক না কেন, তারা কিন্তু অলওয়েজ এক জায়গায় এসে, মানে তাদের সেন্টারটা এক জায়গায় এসে মিট করেছে। এই সার্কেলগুলোকে বলা হয় কনসেন্ট্রিক সার্কেল। তো এই সার্কেলগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে ব্যাপারটা দেখ, এই সার্কেলের ইকুয়েশনটা কী হবে, এই সার্কেল ফার্স্ট সার্কেলের ইকুয়েশন এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 স্কোয়ার। সেকেন্ড সার্কেলের রেডিয়াস কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 স্কোয়ার। থার্ড সার্কেলের রেডিয়াস কী হবে, ইকুয়েশন কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3 স্কোয়ার, আর এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 স্কোয়ার, অ্যান্ড সো অন। ব্যাপারটা বুঝতে পারছো যে আমি যতগুলো বাড়াবো এক এক করে, 1 2 3 4, আরও যদি রেডিয়াস বাড়িয়ে বানায়, তাহলে এরকম করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা তো কনস্ট্যান্ট, শুধুমাত্র এখানে রেডিয়াসটা চেঞ্জ হবে। তো ব্যাপারটা বুঝবে, এইখানে একটা টার্ম যেটা আমি তোমাকে একটু আগে বলেছিলাম, আরবিট্রারি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। হোয়াট ডু ইউ মিন বাই আরবিট্রারি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট? আরবিট্রারি মানে কি, কনস্ট্যান্ট, বাট সেই কনস্ট্যান্টের ভ্যালুটা চেঞ্জ হতে পারে। কীরকমভাবে চেঞ্জ হতে পারে দেখো, ভালো করে বুঝবে। কনস্ট্যান্ট কিন্তু তোমরা জানো কনস্ট্যান্ট মানে যার ভ্যালু ফিক্স, যার ভ্যালু চেঞ্জ হতে পারে না। বাট আমি বলছি কনস্ট্যান্টের ভ্যালুটাও চেঞ্জ হতে পারে, যাকে আমি আরবিট্রারি কনস্ট্যান্ট বলবো। কেন বলো তো? এই ফার্স্ট সার্কেলে রেডিয়াসটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ 1। সেকেন্ড সার্কেলে রেডিয়াসটা কনস্ট্যান্ট, বাট 1 থেকে চেঞ্জ হয়ে কত হয়ে গেল
2 হয়ে গেল। থার্ড সার্কেলে রেডিয়াসটা কনস্ট্যান্ট, বাট সেই কনস্ট্যান্ট টার্মটা হলো 3 বা 9, 3 স্কোয়ার বা 9। তো এই কনস্ট্যান্ট রেডিয়াসটা কার জন্য কনস্ট্যান্ট? অনলি ফর থার্ড সার্কেল। এই যে এই সার্কেলের জন্য 4টা হলো রেডিয়াস, তাহলে রেডিয়াসটা কার জন্য কনস্ট্যান্ট? 4th নাম্বার সার্কেলের জন্য। বাট দে আর অল বিলংস টু এ সেম ফ্যামিলি, এটা সেম ফ্যামিলিতে বিলং করে। তাহলে সেম ফ্যামিলিতে বিলং করা সত্ত্বেও প্রত্যেকটার আলাদা আলাদা কনস্ট্যান্ট রয়েছে। তার মানে কনস্ট্যান্টের ভ্যালুটা ভ্যারি করছে কার উপর ডিপেন্ড করে? সার্কেলগুলোর উপর ডিপেন্ড করে, বাট দে বিলংস টু এ সেম সার্কেল, সেম ফ্যামিলি। ওকে, দিস ইজ কল্ড আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এটা আসলো কোত্থেকে? কত ইন্টারেস্টিং কনসেপ্ট, ভালো করে দেখো। তো আমি তো এটাকে ইন জেনারেল ফর্ম লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। আর রিপ্রেজেন্ট দ্য রেডিয়াস। ফর দিস সার্কেল আর ইজ 1, ফর দিস সার্কেল আর ইজ 2, ফর দিস ওয়ান আর ইজ 3, ফর দিস ওয়ান আর ইজ 4। এরকম করে করে আরও আমি লিখলে R5, R6, R7 হবে। ক্লিয়ার? সো তাহলে আমরা যে ইকুয়েশনটা এখানে লিখলাম, কার্টেসিয়ান ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার, যে ইকুয়েশনটা আমরা এখানে লিখলাম, একটু আগে আমরা বের করেছি যে এটা ডিফারেন্সিয়েট করলে হবে dy বাই dx ইকুয়ালস টু মাইনাস অফ y বাই এক্স, মাইনাস অফ এক্স বাই ওয়াই। একটু আগে আমরা এটা বের করেছি, রাইট? এবং আমরা ইন্টিগ্রেশনও করেছি যে y dy ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স ডিএক্স, এটা হয়েছে y স্কোয়ার বাই 2 ইজ ইকুয়ালস টু মাইনাস অফ এক্স স্কোয়ার বাই 2। ভালো করে বুঝবে, যখন তুমি ইকুয়েশন করছো, সলভ করছো, তখন কিন্তু আমি কোনো একটা স্পেসিফিক ইকুয়েশনকে করছি না। যদি আমি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 স্কোয়ারের ডিফারেন্সিয়েট করতাম, তাহলে এটা dy বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ওয়াই বাই এক্স হতো, আর এটা ডিফারেন্সিয়েটটা 0 হয়ে যেত, রাইট? বাট আমি তো কোনো একটা স্পেসিফিক ইসের ইকুয়েশন, সার্কেলের ইকুয়েশন করছি না, ডিফারেন্সিয়েট করছি না। আমি সমস্ত সার্কেলকে রিপ্রেজেন্ট করে যে ইকুয়েশনটা, তার ডিফারেন্সিয়েট করছি। তাহলে যখন তাদেরকে আমি ইন্টিগ্রেট করব, তখন নিশ্চয়ই তাদের মধ্যে একটা রেডিয়াস আসবে, কনস্ট্যান্ট রেডিয়াস। সেই কনস্ট্যান্ট রেডিয়াসটা, তার নামই হলো c/2। এটাকে আমি আরবিট্রারি কেন বলছি? বিকজ উই ক্যান চুজ ইট। এটা কি 1 2 3 4 5 6 হবে? কেন? এটা 0.1 হতে পারে, 0.5 হতে পারে, 0.25 হতে পারে, 0.15 হতে পারে, যা খুশি তাই হতে পারে। So this constant is arbitrarily chosen number. So that is why we have to put a constant behalf of this. Okay? So যখন আমরা ইন্টিগ্রেশন করব, তখন অবশ্যই আমাদের একটা কনস্ট্যান্ট দিতে হবে। এবার প্রশ্নটা হলো আমি c/2 কেন লিখলাম? ঠিক আছে, তোমার যদি অসুবিধা হয় তুমি শুধুমাত্র c লেখো, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে y স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু প্লাস 2c। তাহলে আমরা এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2c, x square plus y square is equals to 2c is represented by r square. কেন r square দ্বারা রিপ্রেজেন্ট করছি? বিকজ দিস r is arbitrary chosen number. আরবিট্রারি মানে আমাদের ইচ্ছা মতো চুজ করতে পারি, ইচ্ছা মতো এবার করতে পারি। অঙ্ক করার সময় ইচ্ছা মতো এরকম করে আরবিট্রারি কনস্ট্যান্ট চুজ করা যায়? অবশ্যই যায়। তুমি দেখো, আর তুমি বলছো r এর মান, আমি বলছি r এর মান 5 চুজ করবো আমি, তো r এর মান 5 চুজ করলে সেটাকে একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করবে না? অবশ্যই করবে। কোন রকম সার্কেলকে রিপ্রেজেন্ট করবে? যেই সার্কেলটা এই ফ্যামিলিতে বিলং করে। সো আর ইজ আরবিট্রারি চুজেন, যা খুশি তাই হতে পারে। সেই জন্য আমি সিকে রিপ্লেস করতে পারি আর দ্বারা। এটাই ছিল আমার বেসিক কনসেপ্ট, কেন এখানে সি এসছে। এবার আমি আরেকটা তোমাদের কথা বলে দিই, যে জিনিসটা আমি তোমাদের একটু আগে লিখে দিয়েছিলাম, যে কার্টেসিয়ান ইকুয়েশন আর এখানে আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো যদি কোনো কার্টেসিয়ান ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করা হয়, মানে ডেরিভেটিভ করা হয়, সোজা কথা ডেরিভেটিভ। যদি কোনো কার্টেসিয়ান ইকুয়েশনকে ডেরিভেটিভ করা হয়, তাহলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো। আর কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি ইন্টিগ্রেট করা হয়, ইন্টিগ্রেট মানে ইন্টিগ্রেশন, যেটা আমি এই যে এখানে করে দেখালাম তোমাদের, যদি একটা ফাংশনকে ডেরিভেটিভ করা হয় তাহলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো। আবার যদি একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা কার্টেসিয়ান ইকুয়েশনে আবার ব্যাক করব। এটা আমি পোলার ইকুয়েশন থেকেও করতে পারতাম। এখানে কার্টেসিয়ানের জায়গায় যদি পোলার ইকুয়েশন থাকতো, তো পোলার থেকে ডিফারেনশিয়াল, আবার ডিফারেনশিয়াল থেকে আবার পোলার বা কার্টেসিয়ানে ব্যাক করতে পারতাম। ঠিক আছে? সো
একটু আগে যেটা আমি বললাম ফ্যামিলি অফ সার্কেল, এবার আমি ফ্যামিলি অফ লাইন নিয়ে ডিসকাস করছি, যে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন হু পাসেস থ্রু দ্য অরিজিন। তো সেটাও তোমাদের আমি ডিফারেন্সিয়েটার ইন্টিগ্রেট করে দেখাচ্ছি যে দুটোর মধ্যে কী করে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি আসে, বা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মধ্যে রিলেশন কোথায়। তো দেখো এটা হলো এক্স অ্যাক্সিস, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই ড্যাশ। সো ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স নিচ্ছি আমি, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স। ওয়াই ইজ ইকুয়ালস টু এক্সের গ্রাফটা কেমন হয় দেখতে? এরকম হয় দেখতে, এটা অরিজিন দিয়ে পাস করে। দিস ইজ দ্য গ্রাফ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, আমি নিচ্ছি ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস সি ইন জেনারেল কার্টেসিয়ান ইকুয়েশনটা। ধরো এই পয়েন্টটা +1 +2 +3 +4 +5, আবার এই পয়েন্টটা -1 -2 -3 -4। সো এই লাইনটার ইকুয়েশন কী হবে? এটা হলো y ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 1, এটা কি হবে? y ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 2, এটা কি হবে? y ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 3। একই রকমভাবে আমি যদি নিচে সেমটা ড্র করি, y is equals to x minus 1, y is equals to x minus 2, and so on. These are called the family of lines and whose passes through the origin. শুধু origin বলাটা ভুল হবে, passes through the straight line whose parallel to the parallel বলাটা ভুল হবে, the family of straight line whose passes through origin and parallel to origin. প্যারালাল টু অরিজিন, যেটা অরিজিন দিয়ে পাস করে এবং অরিজিনের সঙ্গে যে লাইনগুলো প্যারালাল, প্রত্যেকটা লাইন প্যারালাল। দেখো প্রত্যেকটা লাইন আমি এক এক করে ইউনিট দূরে নিয়েছি, প্রত্যেকটার মধ্যে ডিস্টেন্স হলো 1 ইউনিট প্রত্যেকটার মধ্যে। ঠিক আছে, তাহলে এই সমস্ত লাইন বেসিক্যালি এই জিনিসটা ভালো করে বোঝো। এই লাইনের ইকুয়েশন কি? ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স, এক্সের পরে যে কনস্ট্যান্ট টার্মটা আছে দ্যাট ইজ 0, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 0, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 1, y is equals to x plus 2, y is equals to x plus 3। নিচের দিকটায় যদি আসি, y is equals to x minus 1, y is equals to x minus 2 and so on। তাহলে ব্যাপারটা কি? এই যে কনস্ট্যান্টটা, যে y is equals to x plus c, এই কনস্ট্যান্টটা রিপ্রেজেন্ট করছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। কীরকমভাবে? যে এটা ফার্স্ট লাইনের জন্য, যে লাইনটা অরিজিন দিয়ে পাস করেছে তার জন্য কনস্ট্যান্টের ভ্যালু 0, সেকেন্ড লাইনের জন্য কনস্ট্যান্টের ভ্যালু -1, থার্ড লাইনের জন্য কনস্ট্যান্টের ভ্যালু -2। একই রকমভাবে উপরের দিকে গেলে এটা +1 +2 +3 এগুলো সব কনস্ট্যান্টের মান। সো দিস সি ইজ কল্ড আরবিট্রারি চুজেন নাম্বার, যেটাকে আমি আরবিট্রারি চুজ করছি। ওকে, সো আমি যদি ডিফারেন্সিয়েট করি dy/dx দ্যাট ইজ ইকুয়ালস টু এক্সের ডেরিভেটিভ করলে হয় 1। কেন এক্সের ডেরিভেটিভ 1 হয় দেখে নাও, d/dx এক্স, এক্সের পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, পাওয়ারটা আগে আসবে, এক্সের পাওয়ার থেকে 1 মাইনাস, সো এক্স টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে কত হয়? 1। সো dy/dx হয় 0, আর সি এর ডেরিভেটিভ করলে হয় 0। যে কোনো কনস্ট্যান্ট, সেটা আরবিটারি কনস্ট্যান্ট হোক, নর্মাল কনস্ট্যান্ট হোক, তার ডেরিভেটিভ অলওয়েজ কী হবে? 0 হবে। তো দিস ইজ কল্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হুজ পাসেস থ্রু দ্য অরিজিন। ব্যাস হয়ে গেল, এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই। তুমি এবার এটাকে, এটা হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তুমি এটাকে আবার ইন্টিগ্রেট করো। ইন্টিগ্রেট করার জন্য কী করতে হবে? dy ইজ ইকুয়ালস টু dx, বোথ সাইড ইন্টিগ্রেশন করে দাও। তোমাকে দেখবে একটু আগে আমি ওই কোনায় লিখে দিয়েছিলাম ফর্মুলা, ডি এর মধ্যে যা থাকবে তার ইন্টিগ্রেশন তাই হবে। তাহলে ডি এর মধ্যে ওয়াই আছে, তাহলে ইন্টিগ্রেশন হবে অনলি ওয়াই, আর এক্স এর মধ্যে যা আছে এর ইন্টিগ্রেশন করলে অনলি কী হবে? অনলি এক্স হবে। ভালো করে দেখো, ডিফারেন্সিয়েট করার সময় আমি একটা টার্মকে 0 বানিয়ে দিয়েছিলাম, 0 বানিয়ে দিয়েছিলাম, যে সি এর ডেরিভেটিভ করে কত বানিয়ে দিয়েছিলাম? 0। তাহলে যখন ইন্টিগ্রেশন করব তখন এই 0টার জন্য একটা সি আমরা খুঁজে পাবো, যেটা কিনা এক একটা প্যারালাল লাইনকে রিপ্রেজেন্ট করবে। সো দিস কল্ড দ্য আরবিট্রারি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, দ্যাটস ইট, যেটা ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছে। বোঝা গেছে? আচ্ছা, লাস্ট যে টপিকটা বলে আমি আজকে শেষ করবো এই কন্টেন্টটা, সেটা হলো, এটা তো না হয় বুঝলাম যে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন একটার উল্টো, বাট আমরা ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি ব্যবহার করি কেন, বা ইন্টিগ্রেশনটা আমাদের কোথায় কাজে লাগে, সেই জিনিসটা সম্পর্কে আমরা এবার একটু জানার চেষ্টা করব। সো বেসিক্যালি ইন্টিগ্রেশন ব্যবহার করা হয় এরিয়া বের করার জন্য। কোনো একটা জায়গার এরিয়া কত হবে, সেই জায়গাটার এরিয়া আমরা বের করার জন্য ইন্টিগ্রেশনটাকে ব্যবহার করি। যেমন ধরো দিস ইজ এ কার্ভ, এই কার্ভটার নাম হলো
y ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স। ওকে, তো আমি বললাম ইন্টিগ্রেট দিস কার্ভ, এই জায়গাটার এরিয়া বের করো, ভালো করে লক্ষ্য করো। তখন আমি বললাম এতটা এই জায়গাটা থেকে এই জায়গাটার মধ্যে এরিয়া বের করো। সো দিস ইজ নট এ রেগুলার শেপ, এটা একটা সার্কেল, এটা না তো একটা সার্কেল, না তো এটা একটা রেক্ট্যাঙ্গেল, না তো এটা একটা স্কোয়ার বা অন্য কোনো জিওমেট্রিক্যাল শেপ যার ফর্মুলা আমরা বের করতে পারি। এটা একটা ইরেগুলার শেপ। তাহলে এই ইরেগুলার শেপটার ইন্টিগ্রেশন আমরা কী করে করতে পারবো? এটার জন্য যে রাইমান নামে এক ম্যাথামেটিশিয়ান ছিল, যেটা আমরা ফার্দার হায়ার ম্যাথামেটিক্সে তোমরা গিয়ে পাবে, রাইমান ইন্টিগ্রাল বলে, উনি এটা আবিষ্কার করে, প্রথম পার্টিশন আবিষ্কার করে। পার্টিশন মানে কি, যে আমরা তো এই ইরেগুলার শেপটার ইন্টিগ্রেট করতে পারবো না, বাট আমি যদি এটাকে পার্টিশন করি, ছোটো 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 পার্টে ভাগ করি, দেখো তাহলে কি হচ্ছে। যদি আমি এটাকে ছোটো ছোটো পার্টে ভাগ করি, তাহলে আমি কিন্তু এখানে একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি। এখানে আমি কি পাচ্ছি? একটা রেক্ট্যাঙ্গেল। তাহলে আমি যদি এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া বের করতে পারি, এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া বের করতে পারি, তাহলেই হয়ে গেল। দেখো এটা কি, এইটুক বরাবর হলো এক্স অ্যাক্সিস, তাহলে এই এক্সকে ভাঙা, আমি তোমাকে আগেও বলেছিলাম ডেরিভেটিভ মানে কি, পহলে তোড়েঙ্গে উসকে বাদ জোড়েঙ্গে, হ্যাঁ কি নেই? তাহলে আমি প্রথমে এটাকে ভাঙবো, মানে এই ছোট্ট পার্টটুকু ডিফারেন্সিয়েট করলে কত হবে? এইটুকু পার্ট, দ্যাট ইজ ডিএক্স। প্রত্যেকটা পার্ট ডিএক্স, এটা ডিএক্স, এটা ডিএক্স, এটা ডিএক্স, এটা ডিএক্স, এটা ডিএক্স, এই প্রত্যেকটা পার্ট এইটুকু লেন্থ হলো ডিএক্স। আর উপরের পার্টটা দ্যাট ইজ দ্য ফাংশন। ফাংশনটা কি দেওয়া আছে? ফাংশনটা যা দেওয়া থাকবে। তাহলে এই ফাংশনটা, এই যে ফাংশনটা, আর যদি মাল্টিপ্লাই করি কাকে? এই বেসটাকে। বেসিক্যালি দেখো এটা রেক্ট্যাঙ্গেল, তো এই রেক্ট্যাঙ্গেলটা যদি আমরা ডিসকাস করি, এইটুকু লেন্থকে আমরা বলবো ডিএক্স, আর উপরের লেন্থটাকে আমরা বলবো ওয়াই। সো রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি? লেন্থ ইন্টু ব্রেথ। সো লেন্থ ইন্টু ব্রেথ করলে আমরা এই জায়গাটার এরিয়া পাবো। এবং আমি পার্টিশনটা, প্রত্যেকটা পার্টিশন ইকুয়াল লেন্থে করেছি, ইকুয়াল লেন্থে প্রত্যেকটা পার্টিশন। তাহলে ভালো করে বুঝবে, প্রত্যেকটা লেন্থকে আমি মাল্টিপ্লাই করছি। এবার এখানে এরকম করে কটা লেন্থ আছে? কটা লেন্থ আছে? 1 2 3 4 5, পাঁচখানা লেন্থ আছে। করো, এদের সামেশন করো, n ইজ ইকুয়ালস টু 1 2 5। এটা করলে যেটা পাবো সেটাই হলো এই জায়গাটার এরিয়া, হ্যাঁ কি না? বাট তাও তোমাদের মধ্যে একটা প্রশ্ন এখানে আসতে পারে। সব বুঝলাম যে আমি এখানে লেন্থ ইন্টু, প্রথমে আমি এটাকে পার্টিশন করলাম, পার্টিশন করে আমি এখানে এক একটা করে রেক্ট্যাঙ্গেল পেলাম, সবই বুঝলাম। রেক্ট্যাঙ্গেল করে রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করলাম, এরিয়াটাকে আমি যোগও করলাম, যোগ করলে আমি পুরো জায়গাটার এরিয়া পেয়ে যাবো, ইরেগুলার শেপটার। বাট একটা সমস্যা কিন্তু এখনও থেকে গেছে। কি সমস্যা বলো তো? দেখো উপরে এই যে কিছুটা এরর চলে আসছে, এরর, এই জায়গাটা তো ফাঁকা, ভ্যাকেন্ট জায়গা, তাহলে ওই জায়গাটার এরিয়াটা কি বাদ চলে যাবে? ওই জায়গাটার এরিয়া কি বাদ চলে যাবে? নিশ্চয়ই বাদ চলে যাবে না। তাহলে ওই জায়গার এরিয়াটাকেও আমাকে ধরতে হবে। ওই জায়গাটার এরিয়াটার জন্য তো একটা এরর চলে আসবে আমাদের পুরো এরিয়া ক্যালকুলেশনের জন্য। তো রাইমান বলছে যে হ্যাঁ, তুমি এইটুক জায়গাকে 5টা ইন্টিগ্রেট করো, 5টা পার্টিশন করেছো, 5টা করো না, তুমি এখানে 5 লাখ পার্টিশন করো। এইখানে তুমি এনের ভ্যালু না 1 থেকে 5 লাখ। তাহলে যদি আমি এখানে 5 লাখ পার্টিশন করি, ওই গ্যাপটা কি থাকবে? নিশ্চয়ই থাকবে না। তখন ওই গ্যাপটাকে জিরো করার জন্য আমাদের আবার দরকার কার কনসেপ্ট? লিমিটের কনসেপ্ট, লিমিট h টেন্ডস টু 0। তো আমি বেশি কিছু এটা নিয়ে ডিসকাস করবো না, তো তোমাদের আমি এটাই বলছি যে আমি প্রথমে একটা ফাংশনকে এত ক্ষুদ্র 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 পার্টে ভাগ করব, তারপরে সেই ফাংশনটাকে সামেশন করব বা যোগ করব। দিস সামেশন ইজ কল্ড ইন্টিগ্রেশন। তাহলে আমি এত কিছু না বলে ডাইরেক্ট বলছি দিস ইজ কল্ড ইন্টিগ্রেশন। আমি বেশি কিছু বলছি না। ইন্টিগ্রেশনের উপরে ফুল ভিডিও আমি একটা বানাবো, ইন্টিগ্রেশন কেন, কোথা থেকে আসলো, কীভাবে আসলো, যেরকম ডেরিভেটিভ বুঝিয়েছি তোমাদের ওইভাবে ইন্টিগ্রেশন বলবো। তাই আচ্ছা, এবার এই ইন্টিগ্রেশনটার জন্য একটা লিমিট দেওয়া দরকার। ধরো আমি এখানে বললাম এটা এক্সের একক হলো 2 আর এটা এক্সের একক হলো 5, মানে 2 থেকে 5 এতটুকু জায়গার মধ্যে এতটুকু জায়গার এরিয়া কত? তাহলে লিমিট হবে 2 to 5। দিস ইজ কল্ড ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে এরিয়া বের করা। কীভাবে এরিয়া বের করবো? আমরা রেক্ট্যাঙ্গুলার পার্টিশনে ভেঙে এটাকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে তার এরিয়া বের করবো, সমস্ত এরিয়াগুলোকে একত্রে যোগ করবো। দিস ইজ কল্ড ইন্টিগ্রেশন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের যে মেলবন্ধনটা তোমাদের আমি সেটা বুঝিয়ে দিয়েছি। নেক্সট ভিডিওতে আমরা ডেরিভেটিভের অনেকগুলো প্রবলেম, অনেকগুলো টাইপ, এগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।